শ্রদ্ধা ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ, দরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ, বাবার আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না রিজভী। রাজনীতিবিদদের আচরণে সংযত ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ। কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব থেকে 25 কোটি টাকা নিয়েছিলেন আসিফ মাহমুদ ও হাসনাত। অভিযোগ প্রশাসকের। ওই টাকা 2 উপজেলার উন্নয়নে ব্যয় করেছে দাবি 2 এনসিপি নেতার। আর দিনে বেকারি ইস্যুতে এবার সাংবাদিকদের উপর হামলা, পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। মায়েদের বক্তব্য নিতে 4 দিন পেছাল তদন্ত প্রতিবেদন। ঈদের ছুটিতে সাগরের নোনা জলে পর্যটকদের উল্লাস, বিনোদন কেন্দ্রে নানা বয়সীদের মিলন মেলা, চিড়িয়াখানার সব ভিড় যেন ডোনাল্ড ট্রাম্পের খাঁচার সামনে। ঈদ মোবারক। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির পক্ষেও তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। শহীদ জিয়ার আদর্শে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। শাহাদাত বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শেরেবাংলা নগরের ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। তাদের ভিড় ঠেলে শহীদ জিয়ার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে শহীদ রাষ্ট্রপতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান। দোয়া করা হয় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়। জিয়াউর রহমান বিএনপির প্রেরণা উল্লেখ করে দলের সিনিয়র নেতারা বলেন, প্রতিষ্ঠাতার আদর্শ থেকে সরে যায়নি বলেই জনগণের ভালোবাসা ও আস্থার নাম বিএনপি। 3.5 বছরের মধ্যে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছেন। যে বাংলাদেশে কে বলা হতো বটমলেস বাস্কেট, সেই বাংলাদেশ একটা সমৃদ্ধির দেশে পরিণত হয়। তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। সরকার প্রধানের আনুষ্ঠানিকতা শেষে শহীদ জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতির 45তম শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে সহায়তা বিতরণের আয়োজনে এই আহ্বান জানান তিনি। সাংগঠনিকভাবে দলকে আরও সুসংগঠিত করতে দ্রুতই তৃণমূলের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া উদ্যান থেকে বের হয়ে সকাল 11টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় দুস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন। ধানমন্ডিতে সহায়তা সামগ্রী বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়া কথায় নয় কাজে বিশ্বাসী ছিলেন। তার দেখানো পথেই হাঁটতে চান তিনি। যতটুকু পারি, যে কয়জনকে পারি, অসহায় দুস্থ মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি। শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকীতে এটাই হোক আমাদের সেই প্রত্যাশা, এটাই হোক আমাদের সেই চাওয়া। বংশাল, ধলাইখাল সহ বিভিন্ন অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদ সদস্য এবং দলের নেতারা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে রাষ্ট্রকে গঠন করতে হয়, দেশকে গঠন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছিলেন কিভাবে কঠোর পরিশ্রম করতে হয়, যাতে করে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে একদিন গড়ে তুলতে পারি। এর আগে নয়াপল্টনে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিবারের মতো আজও চেষ্টা করেছি, এরকম অনেকগুলো জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষ যারা আছে, আমাদের যতটুকু আমাদের পক্ষে সম্ভব
যতজনের জন্য সম্ভব আমরা চেষ্টা করেছি। ঢাকা মহানগরের 16টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। তাদের হাতে তুলে দেন সহায়তা। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচারের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছে। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব। বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সংসদের ভেতরে বাইরে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তরুণ রাজনীতিবিদদের আচরণের সংযত ও দায়িত্বশীল পরামর্শ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার। সমসাময়িক রাজনীতি নিয়ে সহকর্মী আফজাল হোসেনের সঙ্গে একান্ত আলাপচারিতায় কথা বলেছেন ক্ষমতাসীন দলের অন্যতম এই নেতা। চার দশকেরও বেশি রাজনীতির ময়দানে হাঁটছেন রুহুল কবির রিজভী। শৈশবে কখনো হতে চেয়েছিলেন ট্রেনের গার্ড, কখনো বিজ্ঞানী, আবার কখনো কবি সাহিত্যিক। বন্ধুদের আগ্রহে হয়েছেন রাজনীতিবিদ। লম্বা এই ক্যারিয়ারে 18 বার জেল খেটেছেন তিনি। অগণিতবার তাকে সহ্য করতে হয়েছে রিমান্ডে নির্যাতন। নানাভাবে নির্যাতন করতো, মানুষকে ধরে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলো, করবে, ইন্টারোগেশন করবে, নিচে ফেলে রাখতো, কম্বল দিত, যে কম্বল ধুতোও না, তো ওইখানে পিঠ দিয়ে থাকতে হতো। একদিন দুই দিনেই পিঠের মধ্যে বিভিন্ন ধরনের ঘায়ে ভরে যেত আর কি। রিজভীর বেড়ে ওঠা সাফল্য, ব্যর্থতা সহ সমসাময়িক রাজনীতি নিয়ে তার সরকারি বাসভবনে সময় সংবাদের কথা হয় প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার সঙ্গে। আনন্দের একটা। রিজভী বলেন, তার রাজনৈতিক জীবনে পাওয়া না পাওয়া নিয়ে কোনো কষ্ট নেই। সাফল্যের দিকটাই বেশি, সবটাতেই আমাকে হতে হবে সেটা আমি কখনো ভাবিনি, সেটা আমি কখনো মনেও করি না। আমি যখন যেটা পেয়েছি আমি সেটাতেই সন্তুষ্ট থেকেছি, এবং এইটা নিয়ে মন খারাপ করা অথবা আরো 10 জনকে নিয়ে লবিং করা, গ্রুপিং করা, এই কাজ আমি কখনো করিনি। সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বললেও রাখছে না বলেও মনে করেন তিনি। কথাবার্তার অসঙ্গতি এবং উদ্ভট অসত্য অপপ্রচার, এটাতে মনে হয় যে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তারা। তরুণদের মধ্যে যারা রাজনীতি করছেন তাদের আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তাদের বয়স অনুযায়ী বেশ পরিপক্ক কথাবার্তা তারা বলেন, কিন্তু অনেক সময় কখনো কখনো সীমানা অতিক্রম করে যায়। তো সেটা না করে বরং আরও বেশি তাদেরকে নিজেকে তৈরি করতে হবে এবং এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে হবে যাতে জাতির আস্থা, যেহেতু রাজনীতি করছে, আস্থাটা যেন তৈরি হয়। রিজভী মনে করেন, বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। একেবারে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা, এবং কিভাবে করা হয়েছে তাদেরই লোকজন আজকে রাজসাক্ষী হয়ে অবলীলায় সেই কথাগুলো বলছেন। পৃথিবীতে ফ্যাসিস্টরা কিন্তু পুনরুজ্জীবন ঘটেনি, হয়তো অন্য ফর্মে, অন্য ইয়েতে, অন্য কথায় তাদের হয়তো কিছু কিছু ধিকি আসতে পারে, জ্বলতে পারে তাদের ইয়েটা, কিন্তু আবার সেই পূর্বের মতো একেবারে জ্বলে ওঠা, পূর্বের মতো একেবারে একই নিয়ে, দম্ভ নিয়ে প্রত্যাবর্তন করার আমার মনে হয় কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কিশোর, তরুণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব বরাদ্দের অর্থ নিয়ে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক। এনসিপির 2 শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে জেলা পরিষদ থেকে 25 কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন প্রশাসক মোস্তাক মিয়া। তবে এই অভিযোগের বিষয়ে নিজেদের ব্যাখ্যা দিয়েছেন এনসিপির 2 শীর্ষ নেতা। শনিবার দুপুরে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমন্বয়ের নামে লুটপাট করেছে,
বিভিন্ন জায়গায়। এতে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। তার অভিযোগ, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে কুমিল্লা জেলা পরিষদ থেকে 15 কোটি টাকা নিয়েছেন। আর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নিয়েছেন 10 কোটি টাকা। জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। এটা হলো যেটা তারা চেয়েছিল, যে বাংলাদেশটা একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু সেটা ছিল না, তাদের মধ্যে ছিল না। তবে এমন অভিযোগ তোলার কয়েক ঘন্টার মধ্যে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির 2 শীর্ষ নেতা। ফেসবুক লাইভে এসে টাকা নেওয়ার তথ্য ভিত্তিহীন বলে দাবি করেন আসিফ মাহমুদ। সারা দেশেই ঠিক একই প্রক্রিয়ায় আসলে সিদ্ধান্তগুলো হয়। যিনি জেলা পরিষদের দায়িত্বশীল থাকেন, তার নেতৃত্বে একটা প্রতি মাসে মাসিক সভা হয় এবং মাসিক সভায় সিদ্ধান্ত হয় যে বিশেষ বরাদ্দ কিংবা রাজস্ব খাতের বরাদ্দ কোন খাতে খরচ হবে। তো এটা ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ নিয়ে গেছেন। অন্যদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রশাসক মোস্তাক মিয়ার সঙ্গে ফোনালাপ পোস্ট করেন হাসনাত। রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা দেবে। না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তানজিল হাসনাত, সময় সংবাদ। প্রবাসী সময় আরও থাকছে। খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও 2 নাতের লাশ উদ্ধার, 3 জনকে শ্বাসরোধে হত্যা, পারিবারিক কলহের জেরে খুন, ধারণা পুলিশের, আটক 1। জাতীয় নির্বাচনে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সময় সংবাদকে জানিয়েছেন, সিটি, পৌরসভা ও উপজেলা 3 পর্যায়ের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে 8টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী মনোনীত করা হয়েছে। প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানে অবদান সহ 6 বিষয়। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 30% বেশি ভোট পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। জনরায়ের পর জাতীয় সংসদে এখন প্রধান বিরোধী দল জামায়াত। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। তবে এবার দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে ব্যস্ত দলটি। ইতোমধ্যে 8টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে সম্ভাব্য প্রার্থী। দলের প্রার্থী মনোনয়ন করবে। কেমন হবে জামায়াতের প্রার্থী বাছাই প্রক্রিয়াটি, এসব নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। লোকালিটিতে এমন কোনো অপরাধ অপকর্মের ব্যাপারে তার একটা খারাপ পরিচিতি আছে, যা সংগঠন এবং তার ব্যক্তির আদর্শিক মর্যাদা ক্ষুণ্ণ করে, এমন কোনো ব্যক্তিকে আমরা প্রার্থী করব না। জামায়াতের এই শীর্ষ নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে তারা। কোনো স্থানীয় নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করব না, এটাই আমাদের সংগঠনের সিদ্ধান্ত। স্থানীয় নির্বাচনে জামায়াত এককভাবে অংশ নিলেও রাজপথের আন্দোলনে থাকবে 11 দলীয় জোটের সঙ্গেই, এমনটাই মন্তব্য মিয়া গোলাম পরোয়ারের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 9 নবজাতকের মৃত্যুর পর এবার সাংবাদিক পিটিয়ে আলোচনায় রাজধানীর আদ্দিন হাসপাতাল। আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। বিকালে হাসপাতালের উপরতলায় বেকারির সন্ধান পাওয়ার ঘটনায় ক্ষোভ ছাড়েন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বেকারি থেকে ক্ষতিকারক গ্যাস নির্গত হয়ে নবজাতকের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বিতর্কে জড়ানো রাজধানীর আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবার মানমুখী সাংবাদিকদের ওপর। হাসপাতালের উপরতলায় বেকারির সন্ধান মেলার পর সাংবাদিকরা সেখানে ছবি নিতে গেলে পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় তাদের হাতে দেখা যায় ধারালো দেশীয় অস্ত্র। এতে হামলার শিকার হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। পরে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। অপেশাদার আচরণের পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। এর আগে আদ্দিন হাসপাতালে বেকারির খবরে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী, ছুটে আসেন গণমাধ্যম কর্মীরাও, তবে ভেতরে ঢুকতে দেয়া হয়নি তাদের। বের হয়ে মন্ত্রী জানান, বেকারি পুরোটাই চলছিল অনিয়মের মধ্য দিয়ে। জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। মন্ত্রী যাওয়ার পর হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র্যাব সদস্যরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও 8 শিশু। হাসপাতালে ভর্তি 1086 জন। সংক্রমণ ঠেকাতে লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। জনসচেতনতার পাশাপাশি দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। ঈদযাত্রার ভিড়ে হামের সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকেরা। এর মধ্যে ঈদের পরদিন 138 জন ভর্তি হয়েছে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে, যা হামের সংক্রমণ শুরুর পর একদিনে হাসপাতালটিতে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি। চিকিৎসকেরা বলছেন, এখন একই পরিবারের অনেকেই আক্রান্ত হচ্ছে হামে, যা বাড়িয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ছাড়া হামের সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন। লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। ঈদের সময় সবাই তো ঘরে যাচ্ছে, নাইট রানে ঘরে ফিরছে, সেক্ষেত্রে আবার যখন ঈদটা শেষ আবার তো তারা ব্যাক করবে, এই যে অনেক ভিড় কিন্তু হবে, সেক্ষেত্রে কোনো বাচ্চা অসুস্থ থাকলে তাকে তার স্থানে রাখা উচিত, কারণ তাকে যখন মুভমেন্ট করাবো তখন কিন্তু আরও অনেকজন আক্রান্ত হবে, সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বেশি থাকে যে আক্রান্তটা ছড়িয়ে পড়া। এছাড়া অনেক অভিভাবক এখনও টিকা নিয়ে বিভ্রান্তিতে ভুগছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথম ডোজ দেওয়ার পর কেউ কেউ আবার নির্ধারিত সময় টিকা না দেওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতি বছরে দেখা যাচ্ছে কিছু শিশু বাদ পড়ে যায়, মানে অনেক শিশু দিতে আসে না, হয়তো 2টা ডোজ, 9 মাসে একটা, 15 মাসে একটা। এই যে বুস্টার ডোজটা কিন্তু অনেকে কিন্তু দেয়, সেটা 24 সালে 25 সালে কিন্তু দেখা গেছে। এবং আগে যদি বলি কোভিডের সময় বিভিন্ন ধরনের আন্দোলনের সময় কিন্তু অনেকটা বাদ পড়া শিশু ছিল, সেই বাদ পড়া কমপঞ্জির মধ্যে একসময় কিন্তু বাস পড়লো, সেটা 2026-এ কিন্তু এটা বেশি আপডেটটা করলো। শুধু টিকায় নয়, পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খাওয়ানোয় শিশুদের মধ্যে হাম সংক্রান্ত জটিলতা আর মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও চলেছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। রাজধানীর বাইরেও পরিচ্ছন্নতায় তৎপর নগর কর্তৃপক্ষ। দুর্গন্ধ এড়াতে ছিটানো হয় ব্লিচিং পাউডার। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ সরেজমিনে পরিদর্শন করে অসন্তোষ প্রকাশের একদিনের মাথায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নড়েচড়ে বসেছে সিটি কর্পোরেশন। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে দেয়া হয় পশু কোরবানি, তবে তৎপর ছিল নগর কর্তৃপক্ষ। 6 গাড়ি থেকে 7 থেকে 8 গাড়ি করে আমরা বলা 2 দিন ধরে মারতাছি। তবে রাজধানীর বাইরের দৃশ্য একেবারেই আলাদা। 6000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করে চমক দেখিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের ঘোষণা দিয়ে কথা রেখেছে রংপুর সিটি কর্পোরেশন। গাজীপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রায় 800 পরিচ্ছন্নতা কর্মীর প্রচেষ্টায় অপসারণ হয় 150 টন বর্জ্য। খুলনার 31টি ওয়ার্ডে 772 জন পরিচ্ছন্নতা কর্মী, 82টি যানবাহন ও প্রায় 600 ভ্যানের মাধ্যমে কোরবানির বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। এছাড়া বরিশালে 10টি ডাম্প ট্রাক ও 3টি হুইল লোডার দিয়ে দ্রুত বর্জ্য পরিবহন করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গরুর হাটে টোকেনের নামে চাঁদাবাজি হলেও তার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। শনিবার রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। গরু যেখানে বসে দাঁড়ায় থাকবে কেনা হবে, যেখান থেকে গরুকে যে জায়গায় দাঁড় করানো রাখা হবে সেই জায়গা নির্ধারণের জন্য আবার চাঁদা নেওয়া হয়েছে। হাসিলের জন্য তো নেওয়া হয়েছে। ডিএনসিসি 10,000 টন বর্জ্য যখন 3 দিন ধরে পচে গলে ডেঙ্গুর মহামারী তৈরি করে, তখন জনগণের ট্যাক্সের টাকায় কেনা
ব্লিচিং পাউডারগুলো কোন গুদামে লুকিয়ে রাখা হয়েছে জাতি সেটা জানতে চায় এবং অনতিবিলম্বে এই ব্যর্থ রাজনৈতিক প্রশাসকদেরকে সরিয়ে দিয়ে আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করুন। খুলনায় ভাড়া বাসা থেকে নানি এবং 2 নাতির লাশ উদ্ধার করা হয়েছে। 3 জনকেই শ্বাসরোধে হত্যা করে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। আর ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত নারীর দ্বিতীয় স্বামী। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। 2 সন্তানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বাবা মাসুম। আমি 10 টাকা 20 টাকা দেব। নানি বেবি তার 2 নাতিকে নিয়ে খুলনা নগরীর সোনারাঙ্গা কাঁচাবাজার সংলগ্ন দারুন আমান মহল্লার ভাড়া বাসার একটি কক্ষে থাকতেন। একই বাসার অন্য একটি কক্ষে তার মেয়ে মেরি দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতেন। ঈদের দিন বিকেলের পর থেকে বেবি ও 2 শিশুকে আর দেখা যাচ্ছিল না। 2 দিন ধরে তাদের খোঁজ না পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে নানি বেবি ও নাতি 12 বছর বয়সী শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় 1 ঘন্টা তল্লাশি চালিয়ে ঘরের একটি ট্যাঙ্কের ভেতর থেকে 7 বছর বয়সী মোস্তাকিমের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। শিশু দুটির মা মেরি ও তার দ্বিতীয় স্বামী এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ প্রতিবেশীদের। আগে যে বাচ্চার বাপ যে দুটো আমাদের এলাকার সবাই আরো ভালোবাসে, সবাই তাকে বিয়ে করাইছে, কিন্তু এই কামটা গল্লি ওই করছে, ও বলে সন্ধ্যার সময় পলাই গেছে। মেলার থেকে আসার সময় একটা ছেলে বলতেছে অমুক করে মাইরে ফেলাইছে। আমরা ওই শুই নে, আমরা ওইখান থেকে দৌড়িতে এই মেয়েটাই মানে হয়তো মাদকের সাথে কোনো সংযুক্ত আছে, যার কারণে এরকম একটা দুর্ঘটনা হয়েছে আমাদের নিজেদের এলাকায়। পুলিশ জানিয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা মেরিকে আটক করা হয়েছে। আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করতেছি এটা একটা পারিবারিক কলহ। এখানে যে বাচ্চারা মারা গেছে 2টা শিশু আর নানি, আর যে বাচ্চা মারা গেছে মা হচ্ছে বর্তমান স্বামী নিয়ে থাকে, আর এই বাচ্চা 2টা হচ্ছে ওনার আগের স্বামীর। এই পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে ওনাদের ভিতরে কলহ চলতেছে। আমরা এখনো এটা হয়তো ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটা ঘটেছে। ঘটনার পর মেরির দ্বিতীয় স্বামী রফিক পলাতক রয়েছেন। তিনি পেশায় ট্রাক চালক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। প্রবাসের সময় আরও থাকছে। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা পিএসজির। প্যারিসের সমর্থকদের উল্লাস, পুলিশের সঙ্গে উত্তেজনা, গ্রেফতার বেশ কয়েকজন। রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার হয়েছে। এদিকে সুনামগঞ্জে হাওরে পিকনিকের নৌকা থেকে ডুবল যুবক। আর কুমিল্লায় ডাকাতিয়ায় 18 ঘন্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। বেড়াতে এসে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ। শনিবার দুপুরে রাঙামাটিতে সদরের কান্দেরমুখ এলাকার হ্রদে বন্ধুর সঙ্গে গোসলে নামে নবজিৎ চাকমা। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধু স্থানীয়দের জানালে খোঁজাখুঁজি শুরু হয়। খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে প্রায় 5 ঘন্টা পর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সুনামগঞ্জের তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে প্রচণ্ড শব্দ করে মিউজিক সিস্টেম ডিজে গান বাজিয়ে পিকনিকের নৌকা ঘুরতে আসে। এ সময় এক যুবক নৌকা থেকে মাথা ঘুরিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে স্থানীয়রা অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কুমিল্লার 14 গ্রামের ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় 18 ঘন্টা পর কলেজ ছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার চেষ্টা চালায় শিহাব। হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যায়। মিরন আহমেদ, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। গরুর হাটে গিয়েছেন এবং মানে গরুর গুতা খান নিয়ে এরকম তো হতে পারে না। রাখাল বলতে পারেন নিজেকে। আমি খুব এনজয় করি পার্সোনালি কুরবানিটা। ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করি। মানে ব্রাজিল ফ্যান দেখে কি আর্জেন্টিনার নামটা বাদ দিলেন? না, ব্রাজিল ফ্যান দেখে আর্জেন্টিনা বাদ দিলাম না এমন না। 5 নম্বরে পর্তুগাল। ধোনি আর মার্ক বাউচার, আপনি সাউথ আফ্রিকার ফ্যান বলেছেন। বাউচার মার্ক বাউচার আর আকবর আলী। মার্ক বাউচার। দেখছেন প্রবাসের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম।
ঈদের ছুটিতে দেশের দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রে দেখা গেছে সরব উপস্থিতি। ব্যস্ত জীবনে ফেরার আগে বিনোদন কেন্দ্রে যেন মিলন মেলা। চিড়িয়াখানার সব ভিড় যেন ডোনাল্ড ট্রাম্পের খাঁচার সামনে, আর সাগরের নোনা জলে ভ্রমণ পিপাসুরা মেতে ওঠেন উল্লাসে। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, নেই কাজের দৌড়ঝাঁপ। এই সুযোগে পরিবার পরিজন বন্ধুবান্ধব মিলে রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঈদ আনন্দ উপভোগ করছেন অনেকেই। মিরপুরে জাতীয় চিড়িয়াখানা দিনভরই ছিল কানায় কানায় পূর্ণ। নানা প্রজাতির প্রাণীর পাশাপাশি এবারের বিশেষ আকর্ষণ আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, অজগর সাপ দেখেছি, বা ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য মেনলি আসা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসলে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো, বিশেষ করে তার চুল এবং তার মুখটা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো, কিন্তু তার মেজাজটা ডোনাল্ড ট্রাম্পের মতো না। এখানে আসলে বোঝা যায় মানুষ যে এখনো পশু পাখি প্রেমী আছে। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে নানান রকম রাইড আর ড্রিম হলিডে ওয়াটার পার্কে ঢেউয়ের তালে নেচে গিয়ে উল্লাস করেন দর্শনার্থীরা। মাম্মা পাপার সাথে এসেছি, খুব ভালো লাগছে। রোলার কোস্টারে উঠছি, এটা অনেক সুন্দর, খুব এনজয় করছি, এখনো খুব এনজয় করছি। এদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে দর্শনার্থীদের ঢল। গরম উপেক্ষা করে নোনা জলে সমুদ্র স্নান, খেলাধুলা আর ছবি তোলার আনন্দে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র সৈকতে ঘুরতে আসার আমেজটাই একটু অন্যরকম। সাগর নীল জলরাশির মাঝে হারায় যেতে সবারই মন চায়। এই আনন্দ ব্যস্ত জীবনে ফেরার আগে নতুন উদ্যম ও শক্তি যোগাবে দর্শনার্থীদের। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও সন্ত্রাসী মুক্ত করতে বিশেষায়িত ডগ স্কোয়াড নামিয়েছে পুলিশ। দিনভর পুরো পাহাড়ি অঞ্চল ডগ স্কোয়াড দিয়ে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জঙ্গল সলিমপুরে পরিদর্শনের কথা রয়েছে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই পাহাড় থেকে ওই পাহাড়, পাকা রাস্তার পাশাপাশি এবড়ো থেবড়ো মাটির রাস্তা, ছিন্নমূল হয়ে আলীনগর এবং কাটা পাহাড় হয়ে পুরো সলিমপুর। এমনকি পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আস্তানায় হানা দিয়েছে পুলিশের বিশেষায়িত ডগ স্কোয়াড। গন্ধ শুকে চেষ্টা চলছে অস্ত্র শনাক্তের। শনিবার সারাদিন সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের সোয়াত সহ বিশেষ টিম। অবৈধ অস্ত্র খুঁজে পাওয়ার জন্য যে প্রশিক্ষণ দেওয়া দরকার বা আছে, সেটা কিন্তু এই ডগদের আছে, এবং ওই জন্যই আমাদের নিয়ে আসা, যেন অবৈধ অস্ত্রগুলো আমরা যে সাসপেক্টেড যে জায়গাগুলো আছে আমরা এখানে যাচ্ছি, গিয়ে আমরা সার্চ করতেছি। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে 9 মার্চ সন্ত্রাসীরা পালিয়ে গেছে বলা হলো। 24 মে মধ্যরাতে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দেয় সন্ত্রাসী গ্রুপগুলো। আর তাই এবার সেই সন্ত্রাসীদের কোনো ছাড় দিতে রাজি নয় পুলিশ প্রশাসন। অতিরিক্ত শক্তি নিয়ে জঙ্গল সলিমপুরে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এরপরে আরো কঠোর হব এবং তাদের যে স্বপ্ন ছিল তারা এই সাম্রাজ্য হারানোর সাম্রাজ্য ফেরত পাবে, সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি, আর কোনোদিন হবেও না। অবশ্য রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ সরকারের বেশ কজন শীর্ষ কর্মকর্তা জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসবেন। এই সময় সন্ত্রাসীরা যাতে কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য নেওয়া হয়েছে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা। রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসীদের ভিন্ন কোনো রাষ্ট্র নয়, বরঞ্চ এই জঙ্গল সলিমপুরে সন্ত্রাস ও সন্ত্রাসী মুক্ত করে আইনের শাসন কায়েম করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। সেই অনুযায়ী চলছে সাঁড়াশি অভিযান। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শনিবার সকাল 10:30টার দিকে প্রথম ফিরতি হজ ফ্লাইট পৌঁছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান হাজিরা। অন্যান্য বছরের তুলনায় এবার হাজিরা সুশৃঙ্খলভাবে হজ সম্পন্ন করতে পেরেছেন বলে জানান ধর্মমন্ত্রী। শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। হজ পালন শেষে 419 জন যাত্রী ফেরেন প্রথম ফ্লাইটে। দেশে ফেরার পর বিমানবন্দরে বরণ করে নেওয়া হয় হাজিদের। সফলভাবে হজ পালন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন হাজিরা। সন্তোষ প্রকাশ করেন সার্বিক ব্যবস্থাপনা নিয়ে। কোনো ধরনের ঝামেলা হয়নি, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি সন্তোষজনক ছিল, সুষ্ঠুভাবে মোটামুটি সব কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল, আমরা সন্তুষ্ট।
হাজিরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছিল তাদের। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এবার ব্যবস্থাপনা ভালো, আমাদের মহিলারা একদম আলাদা সেপারেট জায়গায় দিয়েছে। 17 সনের তুলনায় এবছর আরও আমি উন্নত ব্যবস্থা পেয়েছি এবং আরাম মতো আমরা হজ করতে পেরেছি। মিনা বা আরাফাতে তাদের ম্যানেজমেন্টটা এসি বলেন বা তাবু সিস্টেম আমার কাছে ভালো লেগেছে আর কি। মানে যারা আগে গেছে তারা বলেছে যে আগে অনেক কষ্ট করতে হয়েছে। ধর্মমন্ত্রী জানান, সুশৃঙ্খলভাবে হজ সম্পন্ন করতে পেরেছেন হাজিরা। এ বিষয়ে বিশেষ তদারকি ছিল প্রধানমন্ত্রীর। 3 মাসের মধ্যে একটা হজ ব্যবস্থাপনাকে সম্পূর্ণ রূপ দেওয়া, এটা জাতিকানি কথা নয়, এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। মানে প্রধানমন্ত্রী আমাকে সরাসরি নির্দেশ প্রদান করেছেন যাতে হাজিদের কোনো অসুবিধা না হয়, হজ যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়। প্রথম দিন 13টি ফ্লাইটে ৫,৪34 জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এবছর পবিত্র হজ পালনে সৌদি গেছেন ৭৯,১৬৪ জন। হজ পালন করতে গিয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের হানা, কারসাজি করে কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। এমন অভিযোগ স্বীকার করে মৌসুমে ব্যবসায়ীদের দোষারোপ করছেন পোস্তার ব্যবসায়ীরা। এদিকে সাভারে চামড়া শিল্প নগরীতে বিভিন্ন জেলা থেকে আসা চামড়ার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। শিল্পমন্ত্রী বলছেন, সিইটিপি সংস্কার সহ রপ্তানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বড় গরুর চামড়া 500 থেকে 700, একটু কাটা হলে নেমে যাচ্ছে 100 টাকায়। পুরান ঢাকার পোস্তায় ঈদের দ্বিতীয় দিন নিয়ে আসা এসব পশুর চামড়া এমন কম দামে বিক্রির অভিযোগ করেন ভুক্তভোগীরা। বড় চামড়াগুলো 700 টাকা নিতেছে, এর মধ্যে যদি আপনার ছিঁড়া ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। কিছু ক্ষেত্রে কমে কেনার কথা স্বীকার করছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 1200-1300 টাকা তাকে বিক্রি করতে হবে। হয়েছে, ঘটনা যে হয়নি এরকম না। কিছু কিছু জায়গায় হয়তো বা ছোট ছোট চামড়াগুলো নিয়ে আসছে, সেগুলি 200-300 টাকা কিনেছে। এটা তারা প্রপার দামে কিনতে সক্ষম হয়নি। এদিকে তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও আশপাশের আড়তে। তবে ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে গুণগত মান কিছুটা নষ্ট হওয়ায় ভালো দাম পাননি বিক্রেতারা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছছি মোটামুটি। ওইটার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার তেমন নষ্ট হয়নি। বিটিএ বলছে এবার 10 থেকে 15% চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এলএসডি নিয়ে আমরা বারবার ধর্ণা দিয়েছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা কোনোভাবেই আপনার স্বীকার করে না যে লাম্পি ডিজিজ আপনার বাংলাদেশে আছে। সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শন করে শিল্পমন্ত্রী জানান, সিইটিপি সংস্কার সহ সরকার এ খাতের রফতানি আয় 10 থেকে 12 বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। আমরা একটা মাত্রা ঠিক করব যে সাইজের উপরের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইটিপি করবে, এবং এই ইটিপি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট লাগবে, প্রয়োজন বোধে আর্থিক যদি কোনো সহায়তা লাগে, পলিসি সাপোর্ট লাগে, এগুলি সরকার থেকে দিব। পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানিতে যদি রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। শুক্রবার দুপুর পর্যন্ত পোস্তায় 55,000 ও চামড়া শিল্প নগরীতে চামড়া সংগ্রহ হয়েছে প্রায় 5 লাখ পিস। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দাম বেড়ে মধ্যবিত্তের নাগাল ছাড়া হলেও ব্যবহার কমানোর স্বর্ণের, তাও আবার বিশ্ববাজারের তুলনায় খানিকটা বেশি দামে মূল্যবান এই ধাতু কিনতে হয় দেশে, যা মন্দায় ফেলেছে ব্যবসাকে। এমন চিত্র তুলে ধরে খুচরা পর্যায়ে স্বর্ণের দাম কমাতে শতকরা 5% হারে নয়, আগামী অর্থ বছর থেকে ভরিতে 2,000 টাকা ভ্যাট আরোপের দাবি বাজুসের। কামরুল হাসান সবুজের রিপোর্টে বিস্তারিত। স্বর্ণ যেন সোনার হরিণ হয়ে ছুটছে অলংকারের বাজারে। শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, লাভজনক উপায়ে দেশের রিজার্ভ মজুদের কদর ধরে রাখার পাশাপাশি অস্থিতিশীল বিশ্ববাজারে বাজির ঘোড়াও হয়ে ওঠে এই মূল্যবান ধাতু। বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করতে গিয়ে চলতি বছরের প্রথম 29 দিনে 1 ভরি স্বর্ণের দাম প্রায় 62,000 টাকা বেড়ে হয়েছিল 2,86,000 টাকা। এরপর অবশ্য ওঠানামায় দিন পার করে গেল 25 মেতে হয়েছে 2,38,000 টাকা। অথচ 2021 সালের শুরুতে তা মিলেছে 75,000 টাকার নিচে। এমন দাম বৃদ্ধির সঙ্গে না পেরে প্রত্যাশার পারদি আর উপরে তোলেন না অনেক ক্রেতা। ইচ্ছা করলে এক ভরি ওজন একটা স্বর্ণ কিনতে পারবেন না, আজকে কমা কালকে বাড়া, এই ইস্যুগুলোর কারণে কাস্টমারও কম। বাজার বাস্তবতায় মধ্যবিত্তের হাতছাড়া হলেও স্বর্ণের ব্যবহার আসলে মোটের উপরও কমেনি বলে দাবি করে বাজুস বলছে, বেড়েছে বিদেশ থেকে অলংকার নিয়ে আসার প্রবণতা। আজকের বাজার যদি আমি 2.5 লাখ টাকা ধরি, আন্তর্জাতিক বাজারের থেকে স্বর্ণের মূল্য, অলংকারের মূল্য ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার কত 30,000 টাকা। এটা সম্পূর্ণ দায়ীকে
সরকার। একই রকম তথ্য দিচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলও। সংগঠনটির পরিসংখ্যান 2024 সালে বিশ্বে দৈনিক গড়ে $230 বিলিয়ন স্বর্ণ লেনদেন হলেও 2025-এ তা দাঁড়ায় $354 বিলিয়ন। এভাবে বেড়ে চলে বর্তমানে $31 ট্রিলিয়ন মূল্যের স্বর্ণের আন্তর্জাতিক বাজারে 44% যোগান দেয় বিভিন্ন দেশের স্বর্ণালংকার। সম্ভাবনার এই বাজার ধরতে স্বর্ণ আমদানিতে নীতি জটিলতা দূর করার তাগিদ বাজুসের। ইম্পোর্ট কস্ট বেশি, এখানে আপনার ভ্যাটের সমস্যা, 16টা বা 18টা সংস্থার উপস্থিতিতেই স্বর্ণটাকে আপনাকে এই খালাস করতে হয়। এই সমস্ত জটিলতার কারণে প্রায় অসম্ভব। তবে দেশের ক্রেতাকে বঞ্চিত করে বিদেশের বাজার ধরতে চান না ব্যবসায়ীরা। তাই তো মধ্যবিত্তের হাতে উচ্চ মূল্যের স্বর্ণালংকার তুলে দিতে আসছে বাজেটে 5% হারে ভ্যাট বাতিল করে ভরিতে 2000 টাকা করার দাবি সংগঠনটির। আমরা এটাকে পরিবর্তন চাচ্ছি, সেটা হলো গিয়ে আপনার পার্সেন্টেজে না গিয়ে প্রতি ভরিতে 2000 টাকা ভ্যাট আদায় করা হোক। এই অবস্থায় সম্ভাবনা বিবেচনায় সরকারকে নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করার জন্য যে আমদানি, তো সেটাকে সহজ করতে হবে এবং একই সঙ্গে এখানে যে ভ্যাট রয়েছে সেটা 5% থেকে কমিয়ে ইফেক্টিভলি কনসিডার করতে হবে। আমদানি না হওয়ায় বর্তমানে দেশে স্বর্ণের ঠিক কি পরিমাণ চাহিদা রয়েছে অনুমান নির্ভর ছাড়া সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানিয়েছে বাজুস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। বিজেপি সমর্থকদের রোষানলে পড়লেন ভারতের পশ্চিমবঙ্গের একসময়ের প্রতাপশালী তৃণমূল নেতা এবং বর্তমান সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার অদূরে দক্ষিণ 24 পরগনায় নির্বাচনের সহিংসতায় নিহত তৃণমূল কর্মীর বাসায় যাওয়ার পথে বিজেপি সমর্থকদের হামলার শিকার হন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম নিক্ষেপের পাশাপাশি জুতা ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। যদিও বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন এটা বিজেপির সংস্কৃতি নয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সহিংসতায় নিহত দলীয় এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের রোষানলে পড়েন পশ্চিমবঙ্গ রাজনীতির এক সময়ের অন্যতম প্রভাবশালী মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিকার হন হেনস্তার। অভিষেককে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। হেনস্তার পাশাপাশি মারধর ও জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ও জুতাও ছোড়া হয়। হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে ঘটনাস্থল ত্যাগ করেন অভিষেক। কলকাতা থেকে শহরতলি সোনারপুর খুব বেশি দূরে না হলেও অভিষেকের ওপর চড়া হওয়ার ঘটনার অনেক পরই সেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা পৌঁছান। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। এই ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। উল্টো তৃণমূলের বিগত 15 বছরের অত্যাচারের কথা স্মরণ করিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত না, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। এই ঘটনার আগে শনিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়িতে যান পুলিশের সিআইডির দল। একটি মামলায় তদন্তের জন্য জেরার নোটিশ দিতেই এই অভিযান বলে জানায় পুলিশ। সোমবার রাজ্য সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে তৃণমূলের সাধারণ সম্পাদককে তলব করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তিতে এখনও অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালীতে দেয়া মার্কিন অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় ইরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাফ জানিয়েছে তেহরান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তির বিষয়ে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা 2 ঘন্টা ধরে চলে উচ্চ পর্যায়ের আলোচনা। তবে প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণের পরও আসেনি কোনো সিদ্ধান্ত। বৈঠকের আগে ইরান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। তুলে ধরেন যুক্তরাষ্ট্রের শর্তগুলো। লেখেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না। হরমুজ প্রণালী কোনো ধরনের শুল্ক বা টোল ছাড়াই সব আন্তর্জাতিক জাহাজের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দিতে হবে। হরমুজ প্রণালীতে দেয়া মার্কিন নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প।
মার্কিন শর্ত মেনে চুক্তিতে যেতে ইরানের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন পুরোপুরি প্রস্তুত। এর আগে ইরান সাফ জানায়, যুক্তরাষ্ট্রের হুমকি কিংবা মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় তেহরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের আহমেদাবাদে 3 বাংলাদেশি নৃত্যশিল্পীর অনন্য পরিবেশনায় মুগ্ধ হলেন দর্শকরা। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এবং এলডি মিউজিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তৈরি হয় এক সাংস্কৃতিক ত্রিবেণী। আহমেদাবাদের লালভাই দলপতভাই মিউজিয়ামের লেকচার হলে মিউজিয়াম বাই লাইট অনুষ্ঠানে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন আইসিসি আর বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশের 3 শিক্ষার্থী। তাদের নান্দনিক উপস্থাপনা ও ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের বৈচিত্র্যময় সৌন্দর্য এক মঞ্চে উপভোগ করেন উপস্থিত দর্শকরা। আয়োজক জানান, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। জার্মানিতে গ্রীষ্মের মাঝেই হঠাৎ শীতল হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝড় বৃষ্টি ও দমকা বাতাসে তাপমাত্রা দ্রুত নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাপমাত্রার এই ওঠানামার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা। পেটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। জার্মানি জুড়ে এখন রোদেলা আবহাওয়া। চলতি সপ্তাহে তাপমাত্রা থাকছে প্রায় 22 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই গরম আবহাওয়া উপভোগ করছেন স্থানীয়রা। কেউ লেকের ধারে, কেউ গাছের ছায়ায় সময় কাটাচ্ছেন। রাজধানী বার্লিনেও দেখা গেছে একই চিত্র। 26 ডিগ্রি তাপমাত্রায় শহরের ডোম ক্যাথেড্রালের সামনে অনেকে বিশ্রাম নিচ্ছেন ঘাসের উপর। শহরতলির জনপ্রিয় বিনোদন কেন্দ্র শ্লাকটেনজে লেকে শিশু থেকে বড় সবাই জলক্রীড়ায় ব্যস্ত। গরমকে কাজে লাগিয়ে জমে উঠেছে গ্রীষ্মের আনন্দ। তবে এই উষ্ণ আবহাওয়া খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। জার্মান আবহাওয়া দফতর জানিয়েছে, শীঘ্রই তাপমাত্রা কমে যেতে পারে, সাথে ঝড় বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। আটলান্টিক সাগর থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে বৃষ্টি, বজ্রসহ ঝড় এবং দমকা হওয়ার সম্ভাবনা আছে। এতে জার্মানি ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে শীতল আবহাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। আবহাওয়াবিদ কার্স্টন ব্রান্ড জানান, এই শীতল প্রবাহ বেশি দিন স্থায়ী হবে না। তারপর জুলাই মাসে ইউরোপে ফের অস্বাভাবিক গরম ও শুষ্ক আবহাওয়ার আশঙ্কা রয়েছে। কম্পিউটার মডেল ও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার ইঙ্গিত মিলছে। তবে এসব দীর্ঘমেয়াদী পূর্বাভাস পুরোপুরি নির্ভরযোগ্য নয় বলেও সতর্ক করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, ইউরোপে এমন আবহাওয়ার উঠানামা নতুন কিছু নয়। 1950 ও 60-এর দশকেও গ্রীষ্মকালীন মৌসুমে বৃষ্টির এমন প্রবণতা দেখা গিয়েছিল। বর্তমানে আবার সে ধরনের আবহাওয়ার পুনরাবৃত্তির ইঙ্গিত মিলছে। তবে আপাতত অঞ্চলটিতে তুলনামূলকভাবে শান্ত আবহাওয়া বজায় থাকবে বলে জানাচ্ছে ডয়েচে ভেটারডিনস্ট। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।